ভাই ছবিটা দারুণ ছিল, আমার তো টাকা উসুল হয়ে গেছে। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি ভাই, একদম ফালতু সিনেমা। ঠিক বলেছে ও, হিরো হিরোইন একদম বাজে ছিল। তোরা মেয়েরা না স্টোরিতে একদম ধ্যান দিস না, শুধু হিরো হিরোইন দেখার জন্যই আসিস। আমার তো ভাই ভালো লাগেনি। অনেক লেট হয়ে গেছে, মাকে কি জবাব দেবো? আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো, আমি তোকে বাড়িতে ড্রপ করে Okay. দেবো। কে আপনি? গুলি চালাবেন না, গুলি চালাবেন না। এই সেই ধনরাজ প্যালেস। যত বড় বাংলো ততটাই ছোট মন ধনরাজের। আজকে ওর মজা দেখিয়েই ছাড়বো। চলো চলো। স্যার, ইয়েস স্যার, আমরা পৌঁছে গেছি। কাজ শেষ করে তবেই ফিরবো। ওকে স্যার। ও তো দরজা খুলছে না, মনে হয় আমাদের দিকে পালিয়েছে। ভেঙে দাও দরজা। আরে চোর অ্যালার্ম লাগানো। আরে ওই ওই দেখো। তাই তো, মনে হচ্ছে কেউ খুন করে পালিয়েছে। আরে কি হলো কি? এই অ্যালার্মের আওয়াজটা এখান থেকে বাজছে কেন? কিছু নিশ্চয় হয়েছে এখানে। কোথা থেকে এলো এই আওয়াজ? আরে খুন হয়ে গেছে। এক্ষুনি আমি সিআইডিকে ফোন করছি। হ্যালো, দেখি দেখি একটু সরুন দেখি। এখানে তাহলে এই চোরটা মারা গেছে। স্যার, আমি তো আপনাকে ফোন করেছিলাম স্যার। অফিসে যাব বলে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন আমি শুনতে পেলাম এখান থেকে খুব জোরে অ্যালার্ম বাজছে। আপনারা সবাই ধনরাজ বাবুর প্রতিবেশী? হ্যাঁ স্যার, আমরা যখন ধনরাজ বাবুর বাড়িতে এলাম তখন দেখলাম কয়েকজন স্যুটটাই পরা লোক বাড়ির ভিতরেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ওরা হাওয়াতেই গুলি চালায়, তারপরে একটা গাড়িতে বসে পালিয়ে যায়। স্যুটটাই পরা গুন্ডা। আপনারা কেউ গাড়ির নাম্বার জানেন? আগে হ্যাঁ। গুড। ময়ূক, নাম্বার নোট করো। হ্যাঁ বলুন নাম্বারটা। XYZ 2193। স্যার, স্যার ওই দেখুন, 1 2 আর এদিকে 3, 3টে ফ্রেমই ফাঁকা। মনে হচ্ছে চুরিটা এখান থেকেই হয়েছে। এর মাস্কটা খোলো তো। আচ্ছা একটা কথা বলুন, এই বাড়িতে মিস্টার ধনরাজ ছাড়া আর কে কে থাকে? আরে এ তো ধনরাজ বাবু। কিন্তু উনি চোরের মতন পোশাক পরে আছেন কেন? ধনরাজকে নিজের বাড়িতেই চুরি করছিল আর মারাও গেল। স্যার মনে হচ্ছে ইনি মারা যাওয়ার আগে গুলি চালিয়েছিলেন। সচিন, নিখিল, শ্রেয়া, দেখো তো বাড়িতে ফ্যামিলির কেউ আছে কিনা।
শরীরে তো আঘাতের কোনো রকম চিহ্ন দেখছি না, তো তাহলে মৃত্যুটা হলো কি করে এর? সাড়ে 10টা বাজে। হে ভগবান, কিভাবে এই ব্যথা থেকে আমি নিজেকে মুক্তি দিতে পারবো? এটা এখন এখানে পড়ে রয়েছে। মা যদি দেখে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে। যে এটাকে নিচে লুকিয়ে রাখি। আপনারা সবাই এখন যেতে পারেন, তবে যদি দরকার পড়ে তো আবার ডেকে পাঠাবো। স্যার, হ্যাঁ কেভিন, স্যার এই দেখুন, ওই দেওয়ালে এই গুলিটা আটকে ছিল। স্যার দেখে তো মনে হচ্ছে এটা সেই গুলিটাই যেটা ধনরাজবাবু চালিয়েছিল। তার মানে ধনরাজের মৃত্যুর আগে এখানে এই রুমের মধ্যে অন্য কেউ ছিল, যার উপরে হয়তো উনি গুলি চালিয়েছিলেন। হয়তো ওই শুটবুট পরা গুন্ডাগুলোই যাদের কথা প্রতিবেশীরা বলছিল। ওরাই ছিল নাকি অন্য কেউ, সেটা তো তখনই জানা যাবে যখন ডক্টর সালুখে এর মরার সঠিক সময়টা বলবে। এক কাজ করো, এভিডেন্স ব্যাগে রাখো এটা। স্যার, ম্যাটে কাদা লেগে আছে। ময়ূক, স্যার, দেখো তো ধনরাজের জুতোতে কাদা বা মাটি লেগে আছে কিনা। না স্যার, জুতো একদম পরিষ্কার। তার মানে হচ্ছে এই মাটিটা সেই লোকটার জুতো থেকেই এসেছে যার উপরে ইনি গুলি চালিয়েছিলেন। স্যার, স্যার এই হলো নিশা, ধনরাজ বাবুর ভাইজি। ও এখনো নিজের ঘরেই ঘুমোচ্ছিল। আর স্যার, এরা ধনরাজ বাবুর মেয়ে আর জামাই, এরাও নিজেদের রুমে শুয়েছিল। স্যার, এনারা হলেন ধনরাজবাবুর বন্ধু। এনারাও শুয়েছিলেন আর খুব কষ্ট করে তুলতে হলো। সাবধানে। স্যার বড় অদ্ভুত ব্যাপার, বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আর সবাই ঘুমোচ্ছিল। না কেভিন, মনে হচ্ছে এদের কোনো নেশার ওষুধ দেওয়া হয়েছিল। আর শোনো তোমরা, আরে ঘুমার ঘর ছাড়াও। ভালো করে তাকান, ধনরাজ বাবু মারা গেছেন। প্লিজ 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 চলে যাও। আরে প্লিজ একটু পেছনে, একটু পেছনে যান। খোলো প্লিজ। আরে পেন্টিংস গুলো কোথায়? হ্যাঁ স্যার, অনেক দামি পেন্টিংস ছিল। তাহলে কি এই পেন্টিংস গুলোর জন্য ধনরাজের প্রাণ গেল না তো? আর আঙ্কেল এই চোরেদের মতন জামা কাপড় কেন পরেছেন? হতে পারে ধনরাজবাবু নিজের বাড়িতেই চুরি বা এসব আপনি কি বলছেন? উনি এরকম কেন করতে যাবেন? দেখো, এই প্রশ্নের উত্তর এর মৃত্যুর সঙ্গে জড়িত। আরে দয়াল, আমি নবীন বলছি। আরে নবীন, কি হয়েছে? মনে হচ্ছে তুই অসুস্থ। ব্যথায় খুব কষ্ট পাচ্ছি আমি। কোন ওষুধের নাম বল না আমাকে। চেক না করে কি করে বলবো? তুই কাকিমাকে বল তোকে নিয়ে হসপিটালে যেতে। আমি কোথাও যেতে পারবো না, তুই শুধু ওষুধের নামটা বল আমায়। আচ্ছা ঠিক আছে, জিমটিম PX9 30 mg নিয়ে নিস। নবীন, কতক্ষণ ধরে ঘুমোবি বাবা? দয়াল, আমি তোকে পরে ফোন নিচে করছি। আয়। নবীন, নবীন। হ্যাঁ মা। হ্যাঁ মা। বাবা, তোর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? কালকে রাতে অনেক দেরিতে শুয়েছি, তাই ঘুমটা ঠিক মতন হয়নি। তুমি আমার জন্য ওষুধ এনে দেবে? হ্যাঁ, আমি ওষুধ এনে দেবো। আমি তো বাজারেই যাচ্ছিলাম জিনিসপত্র কিনতে, কিন্তু তুই ডাক্তার দেখিয়ে নিলেই তো পারতিস। না মা, এই ভিটামিনের ট্যাবলেট দয়াল আমাকে বলেছিল খাওয়ার জন্য। আমি ঠিক আছে। ওষুধের নাম কি? জিমটিম PX9 30 mg। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। ঠিক ঠিক আছে মা, বাবা। ঠিক আছে। আপনারা সবাই এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন যে গুলি চলার কোনো আওয়াজ কেউ শোনেননি, বা এই অ্যালার্মটারও কোনো আওয়াজ পাননি কেউ কানে। আপনারা জানতেও পারেননি যে কখন এই পেন্টিংগুলো চুরি হয়েছে আর কখন ধনরাজবাবু মারাও গেছেন। হ্যাঁ, একদম তাই স্যার।
আমরা এসব কিছুই বুঝতে পারিনি। আমরা যখন ডিনার করে ফিরেছি বুঝতেই পারিনি যে কখন চোখটা লেগে গেল। ডিনার কোথায় ছিল ডিনার? কালকে রাতে আঙ্কেল ডিনারের প্ল্যান করেছিলেন আমাদেরকে না জানিয়েই, ডিলাইট রেস্টুরেন্টে। তো পুরো ফ্যামিলি গিয়েছিলেন ডিনারে? হ্যাঁ স্যার। আচ্ছা, গত কয়েকদিনের মধ্যে ধনরাজ বাবুকে কোনো টেনশন করতে দেখেছিলেন কোনো রকম ব্যাপার নিয়ে? হ্যাঁ স্যার, যখন থেকে পেন্টিংগুলো টাঙানো হয়েছে তখন থেকে যেন বাবার বাঁচাই মুশকিল হয়ে গেছিল। কি বলতে চাইছেন শুরু থেকে বলুন, খুলে বলুন একটু। 33 কোটি? তুমি এই পেন্টিং 33 কোটি দিয়ে কিনেছো? তুমি এগুলো দেয়ালে টাঙিয়ে রাখবে? আমাকে কি কোনো পাগলা কুকুরে কেটেছে যে এত দামি পেন্টিংস গুলো আমি দেয়ালে টাঙাবো? আমি এগুলো নিয়ে অন্য কিছু করব। কি করবে? তোমার কি দরকার? সময় আসলে সবকিছু জেনে যাবে। বাবা, তোমায় কি হুমকি দিচ্ছে পেন্টিংগুলো নিয়ে? এত দামি পেন্টিংস যদি চুরি হয়ে যায়? আর আপনি পুলিশের কাছে কেন যাচ্ছেন না? বাস, এই বাড়িতে বুদ্ধি শুধু তোমাদের মাথাতেই নেই। আমার কখন কি করা উচিত এটা কারোর কাছ থেকে কোনো উপদেশ নিতে আমি বাধ্য নই। এটা আপনি কি করছেন? আরে এত দামি পেন্টিংস তুই দেয়ালে আটকাচ্ছিস? সেই দিন তো বলছিলে সেটা দেয়ালে আটকানোর জন্য না। আরে দাম 33 কোটি টাকা, ভেবে দেখ। আরে এটা আমার পেন্টিং, এই পেন্টিং আমি যেখানে খুশি টাঙাতে পারি। স্যার, এই কেসটা তো ক্রমশ প্যাঁচালো হয়ে উঠছে। ধনরাজবাবু প্রথমে পেন্টিং কিনলেন, তারপর সেই পেন্টিংটাকেই চুরি করার চেষ্টাও করলেন। কিন্তু পেন্টিং চুরি করেছে অন্য কেউ, যার উপরে হয়তো ধনরাজবাবু গুলিও চালিয়েছিলেন। কিন্তু স্যার, ওই স্যুট ফুট পরা গুন্ডাগুলো ওরা কেন এখানে এসেছিল? ওদের উদ্দেশ্য কি ছিল? এ কেসে উত্তর খুব কম আছে আর প্রশ্ন অনেক বেশি উঠছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই পেন্টিংগুলোই আসল কারণ ধনরাজের মৃত্যুর। স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন, একটা সুই পাওয়া গেছে ওনার শরীর থেকে। স্যার, এই খুনটা ছুঁচ দিয়ে হয়েছে? এই খুনটা সূঁচ দিয়ে হয়েছে না অন্য কিছু দিয়ে, সে তো ডক্টর সালুখে বলবেন। দেখতে তো তুমি খুবই ছোট, কিন্তু আসলে তুমি ভয়ঙ্কর। ধনরাজের প্রাণটা তুমি কি করে নিয়েছো সেটা তুমি বলো আর না বলো, আমি তো ঠিক বার করে নেব। ছাড়বো না তোমাকে। স্যার, এই ডাক্তারবাবু নিজে নিজেই কথা বলছেন? সূচের সঙ্গে কথা বলছে। আরে এসে গেছে, সিআইডি বরযাত্রী এসে গেছে। হ্যাঁ, প্রমাণের বরণ ডালা তৈরি আছে। দেখো ভাই, প্রমাণের মালা থেকে তুমি যদি গুলির ব্যাপারে কিছু ভাবতে চাও তাহলে মাফ করো, সিআইডি পুরো টিমকে হতাশ হয়ে ফিরতে হবে। কেন? কারণ গুলিটা এত বিচ্ছিন্নভাবে চেপটে গেছে যে এর সঙ্গে কথা বলা খুব মুশকিল। আরে গুলির কথা বাদ দিন স্যার, ওই মাটির কথা বলুন যেটা আমরা ওই ডোরম্যাটে পেয়েছি। ওই মাটিটার ব্যাপারে ডাক্তার সারিকা দেবী বলবেন। যে কাজ করবে সেই তো বলবে না? তার মানে? না না, মানে মাটির ব্যাপারে উনিই পরীক্ষা করছিলেন, তাই উনিই বলতে পারবেন, তাই না? এই ডোরম্যাটটায় যে মাটি লেগে রয়েছে সেটা ধনরাজবাবুর গার্ডেনে যে মাটি আছে সেটা থেকে আলাদা। আরে বাহ, ডক্টর সারিকা, আপনি কি করে জানলেন এটা? সেটা এইভাবে ফ্রেডি স্যার, গার্ডেনে এই যে মাটিটা পাওয়া গেছে এটাতে আমরা পোকা মারার ওষুধ পেয়েছি, আর ডোরম্যাটে যে মাটি পাওয়া গেছে তাতে এরকম কিছু পাওয়া যায়নি। মানেটা পরিষ্কার বস, ডোর ম্যাটের ওপর মাটিটা অন্য কোথা থেকে এসেছে, বাইরে থেকে, হয়তো কারোর জুতোর মারফত। তার মানে অভিজিৎ, এটা ওই লোকটার জুতোর থেকে এসেছে যার উপর ধনরাজ গুলি চালিয়েছিল। চোর নম্বর 2। ধনরাজের গুলিটা তো 2 নম্বর চোরের উপর লাগেনি, কিন্তু চোর নাম্বার 2 এর পিন অবশ্যই ধনরাজের প্রাণটা নিয়ে নিয়েছে। কিভাবে? এই দেখো, এই পিনটাকে জলের মধ্যে যখন ফোটালাম তখন জলের রংটা হালকা নীল হয়ে গেল। এটার মানেটা একদম পরিষ্কার, ওই পিনটায় বিষ লাগানো ছিল। খুব ভালো ডক্টর বাবু, আপনি তো খুব ভালো উপহার দিলেন আমাদের। তাহলে খুশি তো? শালুকে এই সুইটা কখন ব্যবহার করেছে, কটার সময়? বস, রাত্রির বেলা 10টা থেকে 12টার মধ্যে। স্যার, ঈশিতা সাসপেন্ড হয়ে গিয়েছিল তো ওর জয়েনিং লেটার রেডি হয়ে গেছে। ঠিক আছে,
কালকে ওকে ডেকে নাও আর ওকে বলে দিও এরপরে এরকম কোনো গাফিলতি চলবে না। আই এম সরি, আমাদের একজন অফিসার থাকতে এই দুর্ঘটনা ঘটলো। তুমি তোমার ডিউটি ঠিক করে করোনি, সেটা তোমাকে সাসপেন্ড করা হচ্ছে। হ্যাঁ স্যার, আমি ওর সঙ্গে কথা বলেছি। ও বলল যে এরকম ভুল আর করবে না। দেখ পঙ্কজ, আমি তোর একজন সিনিয়র, তাই তোর কথার থেকে আমার কথার গুরুত্ব অনেক বেশি। না, মোটেই না, এমন কোনো ব্যাপার না, এমন ব্যাপার নেই। মানে কি? এই, এসব কি? এটা বিউরো। কি হচ্ছে তোমাদের? হ্যাঁ, না 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 না, কিছু না স্যার, কিছু না। আমি তো শুধু পঙ্কজকে ধনরাজের ওই কেসটার খুঁটিনাটিগুলো বোঝাতে চাইছিলাম, কিন্তু এর মাথায় কিছু ঢোকেই না। আচ্ছা, কি খুঁটিনাটি জেনেছো আমাদের বলো। হ্যাঁ স্যার, বলুন, এক্ষুনি বলুন। আরে তুই শুনবি তবে তো। স্যার, আমার তো এই পুরো কেসটা একটু জটিল মনে হচ্ছে। যদি পেন্টিংটা ধনরাজের বাড়িতেই ছিল, তাহলে সেটাকে চুরি করিয়ে ওর কি বা লাভ হলো? আর এই বেআইনি পেন্টিং এর জন্য কোন রকম ইন্স্যুরেন্সের টাকা তো এমনিই পেত না। আর তারপরে ওই চোরটার ওই মুহূর্তে ধনরাজের বাড়িতে ঢোকে, যখন ধনরাজ তার নিজের পেন্টিংটাই চুরি করছিল। ঠিক জমছে না অভিজিৎ? খুবই গভীর প্ল্যান করেছে এই বাড়িতে ঢোকা আর সুই দিয়ে খুন করা। আর স্যার, সকালে গুন্ডাদের বাড়িতে ঢোকাটা, এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে স্যার। সম্বন্ধ আছে অভিজিৎ, সম্বন্ধ আছে। এটা হঠাৎ করে ঘটেনি। যখন ওই ভয়ানক ঝড়টা হচ্ছিল, তখন বাড়ির সকলে, প্রত্যেকটা মানুষ খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, যেন এক এক করে প্রত্যেককেই কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। আর স্যার, ধনরাজের ভাইজি বলছিল যে ধনরাজ নাকি কাল রাতে পুরো ফ্যামিলিকে সারপ্রাইজ ডিনারে নিয়ে গেছিল রেস্টুরেন্টে। কালকে রাতে আঙ্কেল ডিনারের প্ল্যান করেছিলেন আমাদেরকে না জানিয়েই, ডিলাইট রেস্টুরেন্টে। অভিজিৎ, এটা আবার হয়নি তো যে যা কিছু হয়েছে সেটা ওই হোটেলের সঙ্গে কোনো সম্বন্ধ আছে, যেখানে সবাই গিয়েছিল খাবার খেতে? দেখো, কাস্টমার আমাদের কাছে লক্ষ্মী, আর ওনারাই আমাদের অন্নদাতা। ওনাদের মুড ভালো থাকুক বা খারাপ, তোমরা প্রত্যেকের খেয়াল রাখবে। হাসি মুখে সবাইকে খাবার পরিবেশন করবে। কারুর কাছ থেকে কোনো অভিযোগ যেন না আসে। বুঝতে পেরেছো তোমরা? আমাদের সিআইডিদের একটু ভালো করে বুঝিয়ে দিন। সিআইডি? নমস্কার স্যার, এ আমাদের পরম সৌভাগ্য যে আপনারা খাবার খেতে এখানে এসেছেন। আমরা এখানে খাবার খেতে এলে কত ভালো হতো, ইনভেস্টিগেশন করতে না। দেখুন, আমরা এখানে কিছু খেতে আসিনি, কিছু প্রশ্ন করতে এসেছি। স্যার, কি প্রশ্ন? কাল রাতে কি মিস্টার ধনরাজ নিজের ফ্যামিলির সঙ্গে এখানে খেতে এসেছিলেন? মিস্টার ধনরাজ ওই যে বিখ্যাত বিজনেসম্যান যিনি পিটরাইয়ে থাকেন? দারুণ ব্যাপার তো। আপনার কাস্টমারদের অ্যাড্রেসও মনে থাকে? স্যার, সবারটা মনে থাকে না, কিন্তু মিস্টার ধনরাজ আমাদের বিশেষ অতিথি। উনি প্রায় এখানে আসেন, এই জন্য। তাহলে কি কাল রাতে উনি ফ্যামিলির সঙ্গে এখানে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন, কিন্তু আপনারা জানলেন কি করে? কারণ ওনাদের খাবারে এমন কিছু মেশানো হয়েছিল যেটা মেশানো উচিত হয়নি। আমি কিছু বুঝতে পারছি না স্যার। ঘুমের ওষুধ, ওনার খাবারের মধ্যে ঘুমের ওষুধ পাওয়া গেছে। কে খেতে দিয়েছে ওনাদের? স্যার, ওই টেবিলটা তো রঘু সার্ভ করেছিল। না না স্যার, আমি নই। যখন আমি খাবার নিয়ে যাচ্ছিলাম, এই ম্যানেজার সাহেব আমার হাত থেকে ট্রেটা নিয়ে নেন। উনি বললেন যে ওনার চেনা গেস্ট, তাই উনি নিজেই খাবার নিয়ে যাবেন। নিজের কাজকে খুব সিরিয়াসলি নেন আপনি। হ্যাঁ, ম্যানেজার হয়ে খাবার সার্ভ করছিলেন। স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, এবার আমরা আপনাকে সন্দেহ করছি, কারণ খাবারগুলো আপনি সার্ভ করেছেন। আগে না স্যার। তাহলে কে করেছিল? ধনরাজ বাবু নিজেই নিয়ে গিয়েছিলেন। কি স্যার, আমি প্রথমবার এরকম শুনছি যে কেউ রেস্টুরেন্টে আসার পরেও নিজের খাবার নিজে আনতে গেছে। আচ্ছা, বাসনপত্র কি উনি মেজেছিলেন নাকি? স্যার, আমি কোনো মজা করছি না। যখনই আমি রঘুর হাত থেকে ট্রে নিলাম আর ওনার টেবিলের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ ওয়াশরুম থেকে উনি বেরিয়ে এলেন আর আমার থেকে খাবারের ট্রেটা নিয়ে নিলেন। বললেন যে খাবারটা উনিই নিয়ে যাবেন। আচ্ছা, এর আগেও কি এরকম উনি করেছিলেন? কখনো নয় স্যার। কাল রাতে ওনার ব্যাপারটাও খুব অদ্ভুত ছিল। উনি এখানে কোনো খাবারই খাননি, শুধু জুস নিয়েছিলেন। আচ্ছা স্যার, শুধু জুস খেয়েছিল আর কিছু না? মানে সবাই যেন ঘুমিয়ে পড়ে আর উনি জেগে থাকে। মা, মা,
গুলিটা একেবারে গা ঘেঁষে বেরিয়ে গেছে। কতটা রক্ত পড়ছে এখান থেকে। আরে রক্ত, তোর হাতে রক্ত কেন বাবা? মামার গুলি লেগেছিল, একদম টাচ লেগে বেরিয়ে গেছে। গুলি লেগেছে? কোথায় লেগেছে গুলি? চল হসপিটালে চল, তুই এক্ষুনি হসপিটালে চল। না চল না 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 মা, হসপিটাল। আমি যাব না মা, তুমি দয়ালকে ফোন করে ডেকে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি দয়ালকে, তুই এখানে বস। হে ভগবান। দেখেছো সচিন, এদের দুজনের স্টাইল দেখেছো? শুট বুট পরা গুন্ডা। বাহ, স্যার আমরা গুন্ডা নই চুপ! আমরা গুন্ডা না। 17-18টা কেসেস হয়েছে তোমাদের এগেনস্টে পুলিশ স্টেশনে, মানুষকে ভয় দেখানোর, চমকানোর কেসেস। আর এটা, আর এই গানটা? স্যার এই গান ভয় দেখানোর জন্য, মারবার জন্য নয় স্যার। তাই? তাহলে বন্দুকটা লোডেড ছিল কেন? গুলি দিয়ে কি ডাঙ্গুলি খেলো নাকি তোমরা? স্যার, পীযূষ তুই তুই আমাদের ধরিয়ে দিয়েছিস। তোকে আমরা সবাই মিলে বিশ্বাস করেছিলাম আর তুই আমাদের ধরিয়ে দিলি। স্যার এই দুজনে ছিল, এই দুজনেই আমার মামার বাড়ি থেকে ভাঙচুর করেছিল। আচ্ছা স্যার, এই কনফিডেন্স তো দেখুন, আমাদের পেছনে লুকোচ্ছে। দেখ, কেউ তো অ্যাটলিস্ট ভরসা করেছে আমাদের বীরত্ব আর সাহসিকতার উপর। ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। আপনি কিছু বলতে চান নিজেকে সৎ প্রমাণ করার জন্য? হ্যাঁ স্যার আমরা খুবই ভদ্রলোক স্যার। হ্যাঁ স্যার। দেখো আমরা সবটা জেনে গেছি। তোমাদের গাড়ি একটা ট্রাভেলসের নামে রেজিস্টার্ড আছে, আর ওরা বলেছে যে তোমরা দুজন, রাজেশ আর সুরেশ, ওদের ড্রাইভারের কাজ করো। শুধু তাই নয়, ড্রাইভারের কাজের সাথে সাথে গুন্ডাগিরির কাজও করো তোমরা। কেন? না স্যার। প্লিজ স্যার, আমাদের বারবার গুন্ডা বলবেন না স্যার। হ্যাঁ স্যার, আমরা রিকভারি এজেন্ট। যেসব লোকেরা টাকা ধার নিয়ে ফেরত দেয় না, আমরা শুধু সেই টাকাগুলোই উদ্ধার করি। রিকভারি এজেন্ট? ধনরাজের বাড়িতে কি করতে গেছিলে তোমরা? ড্রাইভিং করার জন্য নাকি বাকি টাকাটাকে আদায় করার জন্য? হ্যাঁ স্যার, ধারের টাকা উদ্ধার করতে গিয়েছিলাম। কি? স্যার এরা দুজন মিথ্যে বলছে। ধনরাজবাবু যথেষ্ট বড় লোক, ওনার টাকা ধার নেওয়ার কি প্রয়োজন পড়বে? ও একটা ফকির লোক ছিল স্যার। বাইরে থেকে ওকে দেখে যা মনে হতো, ভিতরেও তা ছিল না স্যার, পুরো ফাঁকা ছিল। উনি 33 কোটি টাকা ধার নিয়েছিলেন স্যার। কি? কতগুলো শূন্য বসে 33 কোটিতে, সেটা কি জানিস তুই? জানি না স্যার, কিন্তু শুনে তো অনেকটাই বেশি মনে হচ্ছে। আচ্ছা, ওই টাকা আদায় করতে গিয়েছিল তোমরা? হ্যাঁ স্যার, কিন্তু আমরা ওখানে লাশ দেখতে পাই স্যার, আর আমরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই। স্যার, ধনরাজের এত টাকার কি প্রয়োজন পড়লো যে বাইরে থেকে ওকে ধার করতে হলো? আর স্যার ধনরাজবাবুর পরিবারের লোকও আমাদের এই ব্যাপারে কিছুই বললেন না। এটাও তো হতে পারে শ্রেয়া, যে ধনরাজের পরিবারের লোকেরা এসব ব্যাপার জানতোই না। কিন্তু একটা কথা তো পরিষ্কার, এই ব্যাপারে এদের বস তো নিশ্চয়ই কিছু জানতো। কে তোমাদের বস? কে বস? পিনাকি স্যার। পিনাকি? একটা কাজ করো, ওই পিনাকিকে, তোমাদের বসকে এক্ষুনি একটা ফোন করো, আর ওকে এটাই বলবে যেটা আমরা বলবো, বুঝেছো? কিরে অপদার্থগুলো, কোথায় ঢুকে আছিস তোরা? ধনরাজ টাকা দিয়েছে না ওকে টপকে দেওয়ার ব্যবস্থা করব? হ্যাঁ, টাকা তো পেয়ে গেছি, কিন্তু 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 কি? কিন্তু বস, এত টাকা আনার পেছনে অনেক রিস্ক আছে। আচ্ছা, আপনি এখানে আসতে পারবেন? ঠিক আছে, আমি একটু বাদেই পৌঁছচ্ছি ধনরাজের বাড়িতে। বস, ধনরাজের বাড়িতে নয়, অন্য জায়গায়। ও আপনাকে অ্যাড্রেসটা বলছে। 37 SD প্লাজা, 2D ম্যানশন, SV রোড। আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি ওখানে। বস বস, কোন গাড়িতে আপনি আসছেন? গরুর গাড়িতে আসছি আমি। ওর লোক কোথাকার? ম্যাডক্সে আসছি আমি। আর হ্যাঁ, কেন জিজ্ঞাসা করছিস সেটা? আরে বস, যাতে আমরা আপনাকে দূর থেকে চিনতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ডাক ফোন, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। খুব ভালো। আচ্ছা, এটা বলো যে এই গাড়িটা কি কালারের? গোল্ডেন কালারের স্যার।
গোল্ডেন কালারের ম্যাডক্স গাড়ি। ফেডরিক, পঙ্কজ, পিনাকিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হও। এসিপি স্যার কিন্তু তোকে একটা গোল্ডেন চান্স দিয়েছে পঙ্কজ, কিছু একটা করে দেখানোর। উনি তোকে পাঠিয়েছেন আমার সাথে, ফ্রেডির সাথে। মানেটা বোঝ, কত কিছু আজ তুই শিখতে পারবি এখান থেকে আমার বাহাদুরি দেখে। আরে সেসব ঠিক আছে, কিন্তু এই লোকটা কোন গাড়িতে আসবে আমি ভুলে গেছি। আমি জিজ্ঞেস করে আসছি, দাঁড়ান। আরে ওঠ না রে ভাই, আমি জানি কোন গাড়িতে আসছে। এখন চোখ রাখ রাস্তার দিকে, আর পা এখানেই, এই মাটির উপরে। চোখের যেন পাতা না পড়ে, আর পা যেন টলমল না করে। কিন্তু স্যার, যদি আমাদের পায় তাহলে? কি যদি এসে যায় তাহলে চেপে রাখ, পিনাকি গ্রেফতার হওয়া অবধি, বুঝলি? এই এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আরে সর না তুই, পেছনে কি পেছনে। কি বলেন স্যার, ধরে নি ওকে? এখনই নয়, যতক্ষণ না মাছ বড়শিতে গেঁথে যাচ্ছে ততক্ষণ ছিপ টানতে নেই। ঠিক আছে স্যার, আমি মাছ ধরা সুতো আর কাটা নিয়ে আসছি। আরে তুই চুপ কর না রে ভাই, কখনো তো একটু বুদ্ধিদীপ্ত কথা বল। চুপ। কোথায় গেল দুইজন? কোথায় গেল এই দুজন? অ্যাড্রেস তো এটাই বলেছিল, বলছিল যে ওরা খুব মুশকিলে আছে। আর দেখো, দুটো উল্লুকের কোনো খবরই নেই এখানে। ওরা আবার আমার টাকা নিয়ে দুজনে পালিয়ে গেল না তো? ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি, আরে এরা আমাকে এখানে কেন আসতে বললো? এবারে এসেই যখন পড়েছেন, তখন ভিতরে গিয়ে সিআইডি ব্যুরোটাও একবার দেখে নিন। আপনারা বন্দুকটা নিচে নামান। আগে উপরে চলুন, উপরে। আরে তারপর দেখবেন গান নিজে থেকেই নিচে নেমে গেছে। চলুন চলুন চলুন। পিনাকি, পিনাকি, অনেক টাকা আছে না তোমার কাছে? এই জন্য তুমি টাকা ছড়িয়ে যাচ্ছ, কিন্তু শুধু তুমি তাদেরই টাকা দিচ্ছ যাদের না আছে কোনো ক্ষমতা ওই টাকা ফেরত দেওয়ার। কেন? আর তারপরে সেই লোকগুলোকে তুমি ভয় দেখাতে। না স্যার, আমি তো যারা বিপদে পড়ে তাদেরই সাহায্য করি। আর স্যার, বিপদে পড়া লোকগুলোকে সাহায্য করা তো ভালো কাজ, তাই না স্যার? আর হ্যাঁ, আর একটা কথা আছে, সবাই যখন সুদের সাথে টাকা দিয়ে দেয় না স্যার, তখন আমারও তখন খুব ভালো লাগে স্যার। আর যখন কেউ টাকা ফেরত দিতে পারতো না, তখন তখন এইরকম বদমাইশগুলো সাহায্য নিতেই হয় স্যার। আর এই জন্য তুমি এদের দুজনকে পাঠিয়েছিলে ধনরাজের বাড়িতে টাকা আদায় করার জন্য। কেন কেন এতগুলো টাকা দিয়েছিলে তুমি ধনরাজকে? না স্যার, আমি ধনরাজের বাড়িতে কাউকে পাঠাইনি স্যার। স্যার, ধনরাজের বাড়িতে চুরি হয়েছে এটা তো আপনি জানেন স্যার। হ্যাঁ, কিছু মূল্যবান আর অ্যান্টিক ছবি চুরি হয়ে গেছিল। হ্যাঁ, ওই পেন্টিংগুলোর দাম 33 কোটি টাকা ছিল। 33 কোটি। ধনরাজ কোনো গোপন নিলাম থেকে এটা কিনেছিল। কিন্তু একটা কথা বলি স্যার, সেই সময় ওই পেন্টিংগুলো কেনার জন্য ধনরাজের কাছে 1 টাকাও ছিল না স্যার। আর এই জন্য ধনরাজ তোমার কাছে এতগুলো টাকা ধার নিয়েছিল? আগে হ্যাঁ, 17 কোটি আমার কাছ থেকে নিয়েছিল, আর বাকি 16 কোটি টাকা অন্য কারোর কাছ থেকে। কিন্তু স্যার, যখন টাকাটা ফেরত দেওয়ার সময় এলো, তখন ওর পেটে হঠাৎ করে ব্যথা হতে লাগলো। তাহলে তো অন্য আরেকজনের থেকে নেওয়া 16 কোটি টাকাও ফেরত দেয়নি ধনরাজ। সেই আবার ধনরাজকে খুন করে দেয়নি তো? যেই হোক না কেন, যদি একবার যদি আমি ওকে হাতে পাই, আমি ছাড়বো না আমি কোনোভাবেও। ধনরাজের প্রাণ নিয়ে ও আমাকেও ডুবিয়ে ছাড়লো।
শেষ করে দিল আমাকে একেবারে। যদি তুমি ধনরাজকে না মেরে থাকো তাহলে কে মেরেছে? কে এই কাজটা করতে পারে? বলো তাড়াতাড়ি। সঠিকভাবে তো বলতে পারবো না স্যার, কিন্তু হ্যাঁ একজন আছে স্যার, একজন আছে যাকে আপনাদের কাজে লাগতে পারে। আর এমনিতেও আমি একা কেন ডুববো, ওকেও সঙ্গে করে নিয়ে ডুববো আমি। নিশ্চয়ই ডুববে তুমি, কিন্তু ডুববার আগে আমাদেরকে ওই লোকটার নাম বলে দেবে যাকে দরকার। কি নাম ওই লোকটার? নবীন নাম স্যার ওর। নবীন। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। দয়াল এক্ষুনি আসবে। তুই আমাকে বলিস নি কেন যে তোর গুলি লেগেছে? মা, তোমাকে আমি বলতে পারিনি। এখন আমি কি করব? এবার কি হবে? হসপিটালে ফোন করি। না মা, আমি অকালেই মারা যাব। না, দয়াল ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না। ওই যে দয়াল এসে গেছে। ভালো করেছো দয়াল, তুমি এসেছো। নবীনের দেখো কি অবস্থা হয়েছে। নবীন, তোর গুলি লেগেছে? গুলি লাগেনি, গুলিটা ছুঁয়ে গেছে। শোন, আমি বেঁচে যাব তো? হ্যাঁ হ্যাঁ, বেশি রক্ত অবশ্য বেরোয়নি, তোর অপারেশন করতে হবে। এই দেখুন স্যার, এই হলো সেই নবীন। পিনাকি, তুমি এখানে? এরা সবাই কারা? সিআইডি। সিআইডি? কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলের গুলি লেগেছে স্যার। এই গুলি লাগলো কি করে? স্যার প্লিজ এই সময় এসব প্রশ্ন করবেন না। এখনই একে হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে। স্যার, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। তার মানে ধনরাজ আমার ব্যাপারে আপনাদেরকে সবকিছু বলে দিয়েছে। আপনারা কি আমাকে এই অবস্থায় গ্রেফতার করবেন? এই অবস্থায় একটু দেখি তো। অবস্থা তোমার সেরকম খারাপ নয়, বুঝেছো? গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। আর তারপরে ধনরাজ মারা গেছে। মানে তাহলে ওই চোরটা আর কেউ নয়, ধনরাজ ছিল। খুব তাড়াতাড়ি তুমি সবকিছু বুঝতে পেরে গেলে দেখছি। এবার তুমি এটা বলো যে তুমি ধনরাজকে খুন করলে কেন, তাও এই বিষাক্ত ছুঁচ দিয়ে। বিষাক্ত ছুঁচ? কোন বিষাক্ত ছুঁচ? আমি ধনরাজকে মারিনি। সোজাসুজি বলো, ওই পেন্টিং গুলো কোথায় যেগুলো ধনরাজের বাড়ির থেকে চুরি করেছো? কোথায় সেগুলো? ওটা ওই ঘরে খাটের নিচে রয়েছে। আর স্যার, সেটা নবীনই ছিল, যার ধনরাজের থেকেও পেন্টিং গুলো বেশি দরকার ছিল। ওই 33 কোটি টাকা ফেরত দেবার কথা ছিল মাফিয়াদের। দেখুন, আমি ধনরাজকে মারিনি, ওরা আমার পিছনে পড়েছিল। স্যার, এবার তো আপনাদের কাজ হয়ে গেছে, এখন আমি যাই। চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনারা কি মনে করেন যে আমি ধনরাজকে মেরেছি? তুমি মারোনি ধনরাজকে? হ্যাঁ, তাহলে কে মেরেছে? আপনাদের কি মনে হয় যে আমি ধনরাজকে মেরেছি? তুমি মারোনি ধনরাজকে? হ্যাঁ, তাহলে কে মেরেছে? তুমি তো গিয়েছিলে ওখানে। যখন আমি ওখানে পৌঁছালাম, আরে কেন তুই নিজে চুরি করতে এসেছিস আর আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়িয়ে পড়। আরে আর যখন আমি ধনরাজের বাড়ি থেকে পেন্টিংটা নিয়ে পালাচ্ছিলাম, ওর বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড়িয়েছিল। ও আমাকে ফলো করতে থাকে। আমি নিজেকে বাঁচাতে মলে ঢুকে পড়ি।
নবীন চোখ খোল বাবা, চোখ খোল। নবীন চোখ খোল বাবা। এত সকাল সকাল অ্যালার্ম বাজানোর কি দরকার ছিল? জানি না কে অ্যালার্ম দিয়ে রেখেছে। আরে পেন্টিং গুলো কোত্থেকে চলে এলো? তো সিআইডি কে খবর দিই তাহলে? না না, কি দরকার? পেন্টিংস তো ফেরত চলে এসে, তাই না? ঈশান, আমার মনে হয় এই ব্যাপারটা সিআইডি কে জানানো উচিত, না হলে আমরা অকারণে ফেঁসে যাব। স্যার একটা কথা বুঝতে পারছি না, আমরা ওই পেন্টিংটা আবার বাড়ির দেওয়ালে কেন টাঙিয়ে দিলাম? কারণ অপরাধী বাড়িরই কোনো একজন, আর পেন্টিংগুলোকে আবার বাড়িতে লাগানো দেখে ও এমন কিছু নিশ্চয়ই করবে যাতে সব রহস্য ফাঁস হয়ে যাবে। স্যার, পরিবারের প্রত্যেকের ফোন ট্যাপ করার কথা বলে দিয়েছি। এবার অপরাধী আর কিছুতেই বাঁচতে পারবে না। গুড। শ্রেয়া, নিখিল, স্যার এরা দুজন তো নিজেদের মধ্যে আস্তে আস্তে বেশ কথা বলছে। এতদিন ধনরাজের টাকায় জমিদারি করছিল, এবার দেখতে হবে যে ওর মরার পর এদের পরবর্তী প্ল্যানটা কি। সচিন, ময়ূখ, যাও। চলো মিস্টার ঈশান, তোমার সঙ্গে একটু মজা করে ঘুরেই আসা যাক একবার। আমার হাত খোলো, যেতে দাও। ঠিক করেছি আমি তোমাকে এখানে বেঁধে রেখে। তোমার উপর আমার মলের রাতের থেকেই সন্দেহ ছিল। জামাইবাবু, আপনার কাছে আমি ক্ষমা চাইলাম তো। আমি নবীনকে মারতে পারিনি, কিন্তু আপনাকে আমি কোনোভাবেই ঠকাইনি। আমি সত্যি জানি না যে পেন্টিংস কোথায়। বাস বন্ধ করো এই ড্রামা, আর বলো ঘরে পেন্টিং গুলো কারা লাগিয়েছে আর কারা তোমার সঙ্গী। সিআইডি লাগিয়েছে পেন্টিং গুলো। কোনো আপত্তি আছে? সিআইডি দেখলে দেখলে ধরা পড়ে গেলাম না তোমার কারণে। আর তোরা আমার মুখকে দেখছিস, কিছু কর একটা। এই পালাচ্ছিস কোথায়? তোর চোয়ালে আমার স্ট্যাম্পটা মারবি না? হ্যাঁ, শ্বশুর মশাই আমার থেকে 20 কোটি টাকা ধার নিয়েছিলেন, যার মধ্যে 16 কোটি টাকা পেন্টিং এর জন্য। কিন্তু শ্বশুর মশাই আর্থিক অবস্থা এমন ছিল না যে উনি আমার টাকা ফেরত দিতে পারতেন। বা ঈশান, তার জন্য তুমি মেরে ফেললে? একবারও তুমি এই কথাটা ভাবলে না, যার প্রাণ তুমি নিচ্ছ সে তোমার ওয়াইফের বাবা হয়। আর তুই নিশা, তুই তো আমার বোন হোস না, তুই কিভাবে ঈশানের সঙ্গ দিলি বল? দিদি, আঙ্কেল তো আমায় কখনো ভালোই বাসেননি, সবসময় আমাকে নিজের বোঝা ভেবেছেন। তাহলে ঈশান তার নিজের প্ল্যানে তোমাকে সামিল করে নিয়েছিল ওই পেন্টিংস বিক্রি করে 33 কোটি টাকা পাওয়ার জন্য। হ্যাঁ, তো কি ভুল করেছি? শ্বশুর মশার কাছে তো টাকা ছিলই না, উনি সবকিছু আমার টাকায় করতেন। আমি সুযোগ পেতেই আর পিছন ফিরে তাকাইনি। বেশ বড় গোলমাল হয়ে গেল ধনরাজ বাবু। ওই 33 কোটি টাকার পেন্টিং বিক্রি করার জন্য ছিল না, ওটা এখন চুরির মাল। কি উল্টো পাল্টা বলছো তুমি? ফাঁসিয়ে দিলে তো আমাকে। আমি এগুলো বিক্রি করব কি করে? সেটা তো জানি না, কিন্তু গভর্নমেন্ট এজেন্সি তার তল্লাশি শুরু করেছে। ওরা যে কোনো সময় আপনার কাছে আসতে পারে। তুমি দেখো, আমি ওই পেন্টিংসগুলোকে ঠিক বিক্রি করব, আর লাভও করব, আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। লোহা গরম ছিল আর আমি হাতুড়ি মেরে দিলাম স্যার। কিন্তু তোমাদের দুজনের খাবারে তো ধনরাজবাবু অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল, তাহলে তোমাদের ওপর কোনো এফেক্ট হলো না কেন? যেই আমরা জানতে পারলাম যে আঙ্কেল খাবারে ওষুধ মিশিয়েছেন, আমরা সুযোগ বুঝেই ওয়াশরুমে গিয়ে বমি করে দিই। কিন্তু নবীন মাঝখানে চলে এলো আর তোমাদের প্ল্যান ভেস্তে গেল। হ্যাঁ, যদি নবীন মাঝখানে না চলে আসতো তাহলে শ্বশুর মশাই সমস্ত পেন্টিং নিয়ে বাড়ি থেকে বেরোনোর পরেই মিশা ওনাকে গাড়ি শুদ্ধ উড়িয়ে দিত, কিন্তু সমস্ত পেন্টিং নবীনের হাতে চলে গেল। কিন্তু ধনরাজকে মারার কি প্রয়োজন ছিল?
তোমার তো পেন্টিং গুলোই দরকার ছিল, তাই না? কারণ আমার মনে হয়েছিল পেন্টিংটা হাত থেকে চলে গেল, বাড়ি আর সম্পত্তির ভাগটা তো অন্তত আমি পাবো। ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না। টাকার লোভে পড়ে তোমরা দুজনে নিজেদের পরিবারেরই একজনকে মেরেছো, পরিবারের একজনকে। যদি ফাঁসির থেকেও কোনো বড় শাস্তি হতো না, তাহলে সেটাই তোমাদের প্রাপ্য ছিল। যদি একবার ময়ক স্যার, নিয়ে যাও এদের দুজনকে। চলুন চলুন ম্যাডাম। ঈশিতা, এসো। স্যার, এই ঈশিতা একটু লজ্জা পাচ্ছে আপনার সাথে কথা বলতে। কেন এত টেনশন করছো? সরি স্যার, পুরো সাসপেনশন পিরিয়ডে আমি শুধু এটাই ভাবছিলাম, যখন আমি আবার ডিউটিতে ফিরবো তখন আপনার সামনে দাঁড়াবো কি করে। নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছিলে? শুধু ভুল নয় স্যার, এটা একটা বোঝা আমার বিবেকের উপর, যেটা সারা জীবন থাকবে, হয়তো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। স্যার, তোমার তো সবে শুরু। এখন সিআইডির পথে অগ্রসর হতে গেলে তোমাকে কত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে সেটা এখনো তুমি জানো না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে প্রত্যেক সিআইডি অফিসারকে নিজের ভুলটাকে বুঝতে হবে আর নিজের ভুল সংশোধন করে কিছু শিখতে হবে। আর দ্বিতীয়বার কোনো ভুল কাজের ক্ষেত্রে চলবে না, বুঝেছো? ইয়েস স্যার। এবার কাজে লেগে পড়ো।